হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। ডিজিটাল যুগে ডিজিটাল উপায়ে ফিরিয়ে নিয়ে যাব শত শত বছরের পুরনো ঐতিহ্যে। বুঝিয়ে বলছি বিষয়টা। আধুনিক যুগে মেশিনের পরিবর্তে ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল তো পাওয়া যাচ্ছে বাজার জুড়ে। তবে সেই তেল ঘানিতে তৈরি করছে বাস্তবের গরু নয়, বরং গরুর সাদৃশ এক রোবট। হ্যাঁ দর্শক, এমনই এক রোবট গরুর ঘানি দিয়ে খাঁটি সরিষার তেল উৎপাদন করছেন রাজধানীর এক উদ্যোক্তা। ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল বলতে শুরুতেই মাথায় যে বিষয়টি আসে তা হচ্ছে কলুর বলদ দিয়ে সরিষা মাড়াই করে তেল বের করা হয়। তবে সময়ের সাথে সেই কলুর বলদ এখন বিলুপ্ত প্রায়, তার বদলে এখন রোবট গরু বা ডিজিটাল গরু কিন্তু স্থান করে নিয়েছে। আমার পেছনটাতে দেখতে পাচ্ছেন সেই রোবট গরু দিয়ে কিন্তু সরিষা ভাঙানো হচ্ছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর একটি কারখানায়, যেখানে তৈরি হচ্ছে এই খাঁটি সরিষার তেল। গরু দিয়ে যদি আমি এই ঘানিটা চালাই, এখানে এক হচ্ছে দেখবেন গরু অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ওটা হচ্ছে মুখ থেকে ফেনা উঠে যায়, দেখবেন ওদের অনেক কষ্ট হয়। এটা একটা মানবিক দিক। অন দ্য আদার হ্যান্ড ওদের যদি এখানে মুভমেন্ট করতে থাকে, ওদের কিন্তু ইউরিন আলসার একটা বিষয় থাকে, তারপরে ওরা টয়লেট করে এটাতে, তখন দেখা যাবে কি এই যে হাইজেনিক যে ব্যাপারটা, আমরা তো এটা খাবো, এই হাইজেনিক ব্যাপারটা মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য আপনার ওই গরুর পরিবর্তে 3 চাকার একটা ইজি বাইক গরুর হিসেবে ব্যবহার করতেছি, এটাই রোবট গরু। আমাদের দেশে সরিষা উৎপাদিত হচ্ছে, সেটা যদি আমরা নিজেরা মাড়াই করে তেল তৈরি করে খাই, তাহলে আমাদের অন্য দেশের উপর নির্ভরশীলতা কমে যাবে। এটাও একটা ইন্টেনশন থেকে আমার এটা তৈরি করা। আমার এখানে আরেকটা বিষয় কি, আমি তো আর সারা বাংলাদেশে সবাইকে তেল তৈরি করে দিতে পারবো না। আমার পার ডে ক্যাপাসিটি এখন 40 কেজি আছে, এটা হয়তো আমার সামনে 100 কেজি 200 কেজি বাড়াবো। আমি চাচ্ছি যে আমাদের দেশে এই উদ্যোক্তা তৈরি হোক। এই ঘানি পদ্ধতিতে যেহেতু স্লো মুভমেন্ট হয়, কাঠের উপরে কাঠ দিয়ে প্রেস হয়, যার কারণে এটাতে তেল উৎপাদন হয় খুবই কম। আপনার একটা ঘানিতে একদিনে 12 ঘন্টা যদি চালায়, দেখা যাবে 1 মণ সরিষা ভাঙাইতে পারে, সেখানে হয়তো বা 12 কেজি 11 কেজি তেল পাই, এর বেশি না। অন্যান্য ঘানি পদ্ধতি বা এখন জেনারেল যে মেশিনগুলো আছে, এখানে কিন্তু একদিনে একটা মেশিন থেকে 14 মণ 15 মণ ইভেন 20 মণ পর্যন্ত সরিষা ভাঙানো যায়। তো সেই ক্ষেত্রে এটাতে তেল উৎপাদন যেহেতু কম হয়, আর আমার এখানে 4টে ঘানি, আমার দিনে ধরেন 4-40 কেজি তেল উৎপাদন করতে পারি। তো এই কারণে উৎপাদন যেহেতু কম হয়, এই কারণে এই তেলের দামটা বেশি পড়ে। আর অন্যান্য ঘানিতে উৎপাদন যেহেতু বেশি হয়, সেই জন্য ওদের তেলের কস্টিংটা একটু কম পড়ে, ওরা একটু কম দামে সেল করতে পারে, এটাই ফ্যাক্ট। সাধারণ ঘানিগুলোতে দেখবেন যে নিচে সব তেঁতুল কাঠের বলে না, নিচের অংশটা কাঠের থাকে, কিন্তু এর উপরে যে দণ্ডটা থাকে লোহার দণ্ড থাকে ওইটা। আর আমার এই পদ্ধতিটাতে গরুর ঘানিতে আপনার নিচের ওই যে ফ্রেমের যেটা, ওইটাও থাকে কাঠের, উপরে যেটা দিয়ে পিষে এটাও কাঠের। আর কাঠের উপরে কাঠ দিয়ে প্রেস করার কারণে এটাতে হিট জেনারেট হয় কম। আর সরিষার তেলে যদি আপনার উৎপাদন পর্যায়ে হিটটা 60 ডিগ্রি নিচে থাকে, তাহলে ওই তেলটা স্বাস্থ্যসম্মত থাকে, অর্গানিক গুণাগুণগুলো অক্ষুণ্ণ থাকে। তারা যদি এটা তৈরি করতে চায় কেউ, আমার কাছে সহযোগিতা চাইলে আমি নিঃসন্দেহে তাদেরকে হেল্প করব, তাদেরকে উদ্যোক্তা তৈরি হতে সহযোগিতা করব। যেমন আপনাকে একটা ধারণা দিতে পারি, আমি এই একটা ঘানি তৈরি করতে, পুরো সেটআপ তৈরি করতে আমার খরচ হয়েছিল অনেক বেশি। এখন আমি 1,10,000 টাকা থেকে 1,20,000 টাকার ভিতরে পুরো একটা ঘানি সেটআপ আমি একজনকে করে দিতে পারবো, এবং সে অবশ্যই এটাতে প্রফিটেবল হবে। আমি যেহেতু প্রফিটে আসতে পারছি, সেও পারবে নিশ্চিতভাবে। অনেক সময় আছে যে তেলের মাঝে অনেক রকমের ভেজাল মুক্ত করে, তো আমরা দাঁড়াইলে দেখি একবার অরিজিনাল তেল। আগে প্রাচীন কালের যে গরু দিয়া যে তেলগুলা ভাঙ্গাইতো, এটি গরুর বদলা উনি দিছে হইলো অটোটা, কিন্তু তেল খুব ভালো তেল, স্বাস্থ্যের জন্য খুব ভালো, এই জন্য আমরা নিই খাওয়ার জন্য। এটা খুবই সৌন্দর্য লাগতেছে, এই জন্য বারবার দেখতেছি এগুলা। কিন্তু এটা আর গরুর গানির মতনই অরিজিনাল যে জায়গাতে সরষা ভাঙানো হয়, এটা সচকে দেখে নেওয়া যাইতেছে। এটা আমার জন্য না, আমার বস, যেহেতু আমি তার গাড়ি চালাই, ওনার বাসা ধানমন্ডি, তো উনি রেগুলারই এই তেলটা খেয়ে থাকে, ঘানির তেল। তো মূলত আজকে সেই হিসাবে পরিমাণে খুব কম নিচ্ছি। ঈদে টানা পোলাও মাংস মিষ্টান্ন খেয়ে আমার মতো বেহাল দশা যাদের, আয়োজনটা এবারে তাদের নিয়ে জানাবো ঈদ পরবর্তী ডায়েট, যাতে আপনার শরীর থাকবে সুস্থ।
কোরবানির ঈদকে ঘিরে বাসাবাড়িতে থাকে বাহারি খাবারের আয়োজন। খাওয়া হয় পোলাও, বিরিয়ানি, কাবাব, কোরমা সহ গরু খাসির নানা পদ। শরীরে যুক্ত হয় অতিরিক্ত প্রোটিন সমৃদ্ধ খাবার, সেই সাথে বাড়ে ক্যালোরি এবং ওজনও। ফলে শরীরে দেখা দেয় নানা ক্ষতিকর প্রভাব। ঈদ পালন করার পর নিজেকে রাখতে হবে ফিট এবং খেয়াল রাখতে হবে কিছু বিষয়। শরীরকে সুস্থ রাখতে হাঁটা চলার কোনো বিকল্প নেই, তাই নিয়ম করে সকালে কিংবা বিকেলে হাঁটার অভ্যেস করতে হবে। আর এমনভাবে হাঁটা চলা বা দৌড়াতে হবে যাতে শরীর থেকে ঘাম ঝরে, এতে বাড়তি ক্যালোরি বার্ন হবে। খাবারের পর অনেকেই বসে থাকেন কিংবা ঘুমান, যা শরীরের জন্য মোটেও ভালো নয়। এতে পেটের মেদ তৈরি হয়। নিজেকে ফিট রাখতে খাবারের পর হাঁটাহাঁটি করুন কিংবা ক্যালোরি ঝরাতে ঘরে করতে পারেন জাম্পিং জ্যাক ও স্কোয়াটের মতো ব্যায়াম। এ সময়টাতে বুক জ্বালাপোড়া, বদহজম, হৃদরোগে আক্রান্তের সম্ভাবনা থাকে বেশি। তাই ব্যায়াম ও হাঁটাচলার পাশাপাশি নজর রাখতে হবে খাবারের পাতে। রেড মিট, ফ্যাটযুক্ত খাবার কিংবা কোমল পানীয় এসব খাবার বাদ দিয়ে খাবারের তালিকায় যুক্ত করতে হবে সবুজ শাকসবজি, ফলমূল এবং কম ক্যালোরিযুক্ত খাবার। ঈদের পর কর্মব্যস্ততা না থাকায় অনেকেই বেলা করে ঘুম থেকে ওঠেন। চেষ্টা করুন প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠার। বাইরে যেহেতু ভ্যাপসা গরম, এ সময়টাতে শরীর সুস্থ ও হাইড্রেট রাখতে পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রতিদিন ওষুধ খেতে কার ভালো লাগে? তাও যদি আবার হয় গ্যাস্ট্রিকের সমস্যা, তবে যেন আজীবনের ওষুধ, যা মারাত্মক ক্ষতি করে আপনার শরীরের। জানাবো এমন কিছু খাবারের কথা যেগুলো নিয়মিত খেলে দূরে থাকবে গ্যাস্ট্রিক। অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্যাভ্যাস ও নানা কারণে অনেকেই ভোগেন গ্যাস্ট্রিকের সমস্যায়। ওষুধেও মুক্তি মিলছে না কারো কারো ক্ষেত্রে। এমন অবস্থায় পড়ে অনেকেই ভরসা রাখেন ভেষজ উপকরণে। গ্যাস্ট্রিক থেকে রেহাই পেতে তাই খেতে পারেন কিছু ভেষজ। ব্যায়াম বা শারীরিক কসরত না করলে, পানি কম পান করলে বা খাবারে আঁশের পরিমাণ কম থাকলে তৈরি হতে পারে পেটে গ্যাস। এছাড়া হজম না হলেও পেটে বাঁধে গোলমাল। আয়ুর্বেদ শাস্ত্র বলছে, হজম সংক্রান্ত সব ধরনের সমস্যার সমাধানে দারুণ কার্যকর হলুদ। এটি চর্বি জাতীয় খাবার হজমে ভূমিকা রাখে। আর হলুদে এমন কিছু উপাদান আছে যা কমায় প্রদাহ। যারা বেশি করে লবণ খান তাদের গ্যাস ও হজমে সমস্যা হতে পারে, তাই লবণ খেতে হতে পারেন সাবধান। কলায় যে পুষ্টিকর উপাদান থাকে তাতে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে, হজমে সাহায্য করে। ফলে দেহ থেকে গ্যাসের মতো দূষিত পদার্থ দূর হয়। হালকা গরম পানির সঙ্গে লেবুর রস পান করলে তা প্রাকৃতিক মলবর্ধক হিসেবে কাজ করে। এটি পরিপাকতন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে। বহু গুণের অধিকারী মৌরি চা খেয়েও মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। মৌরি চা হজম প্রক্রিয়ায় দারুণ সহায়ক। কাঁচা শসা চিবিয়ে খেলে তা হজমে বড় ধরনের ভূমিকা রাখে। নিয়মিত শসা খেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর হয়, গ্যাস্ট্রিক থেকে মুক্তি মেলে। তবে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে খাবারের পাশাপাশি মেনে চলা উচিত শারীরিক ব্যায়াম ও নিয়মতান্ত্রিক জীবনযাপন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাজার থেকে মাছ, মাংস, সবজি তো কিনলেন, কিন্তু সেসব কিছু রান্না করতে বাড়িতে বউ আছে তো? যাদের নেই তাদের জন্য বলছি, বাজার থেকে টাকার বিনিময়ে কিনতে পারবেন বউ। তবে এজন্য আপনাকে যেতে হবে বুলগেরিয়ায়। বাজার থেকে আপনি কি কিনতে চান? চাল, ডাল, নুন কিংবা জামা জুতো, তাই তো? কিন্তু আস্ত বউ যদি কিনতে পাওয়া যায়, যার সাথে সংসারও করা যায়, তাহলে কেমন হয়? ইউরোপের সবচেয়ে পুরাতন দেশ বুলগেরিয়া। দেশটির স্তারা জাগোরা শহরেই বসে বউ কেনার বাজার। মানে আপনি ইচ্ছেমতো কোণে বেছে নিয়ে সংসারও পাততে পারবেন। যেদিন কোণেরা আসে সেদিন গোটা শহরটি থাকে আনন্দ আর ব্যস্ততায় মুখর। দেখা মিলবে সুন্দরী আর গয়নায় সজ্জিত হয়ে আসা সম্ভাব্য কনের, যারা মোহময়ী আবেদনে বরদের আকৃষ্ট করে। বউ কেনার কথাটা কিছুটা চমকে যাবার মতো হলেও বহু সময় ধরে বুলগেরিয়ায় এটা প্রচলিত প্রথা এবং অনুমতি আছে সরকারেরও।
তবে বউ কিনতে দর কষাকষি তো বটেই, সাথে মানতে হবে কিছু নিয়ম। প্রথমত মেয়েটিকে হতে হবে কুমারী, তবেই উঠবে বেশি দাম। পাশাপাশি কনের পরিবারকে হতে হবে দরিদ্র। বউ কিনে বাড়ি ফেরার পর মেয়েটিকে অবশ্যই দিতে হবে পুত্রবধূর মর্যাদা। বুলগেরিয়ার কালাইতজি সম্প্রদায়ের লোকেরাই শুধুমাত্র তাদের মেয়েদের এই বাজারে নিয়ে আসতে পারেন। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই বউ বাজার থেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বর্তমানে দেশ জুড়ে এক নতুন আতঙ্ক রাসেল ভাইপার। কোথা থেকে এলো এই ভয়ঙ্কর সাপ? সে প্রশ্নটি যেমন সবার মনে, তেমনি এই সাপের দেখা মিললে কিংবা এর বিষাক্ত ছোবলে আক্রান্ত হলে করণীয় কি, সেটি জেনে রাখাটাও সবচেয়ে বেশি জরুরি সবার জন্য। এখন বর্ষাকাল, আর বর্ষাকালে আমাদের দেশে সাপের উপদ্রব বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে রাসেল ভাইপার সারা দেশে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। সাপে যদি কেউ কামড় খান, আতঙ্কিত হবেন না, রোগীকে আশ্বস্ত করতে হবে। আমাদের দেশে দুই ধরনের সাপ থাকে, একটা হচ্ছে বিষাক্ত সাপ, একটা হচ্ছে নির্বিষ সাপ। এবং অধিকাংশ সাপই কিন্তু নির্বিষ হয়। অনেক সময় দেখা যায় রোগী আতঙ্কিত হয়ে কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যায়। তাহলে সাপে কামড় দিলে আমরা কি করব? সাপে কামড় দিলে মনে রাখতে হবে সময় খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনাকে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদর হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ, এখানে রোগীকে নিয়ে আসতে হবে। এবং ওইখানে একজন রেজিস্টার্ড চিকিৎসক থাকবেন সবসময়, যিনি রোগীকে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। এবং এই পরীক্ষা নিরীক্ষা করে যদি চিকিৎসক বুঝতে পারেন যে রোগী এটা নির্বিষ সাপ, তাহলে ফলো আপে কিন্তু রোগী ভালো হয়ে যাবে। আর যদি বিষাক্ত সাপ হয়, আমরা জানি বিষাক্ত সাপের কিছু লক্ষণ থাকে। যেমন বিষাক্ত সাপের ক্ষেত্রে দেখা যায় যে চোখ বুজে আসে রোগীর কিছুক্ষণ পরে, চোখ বুজে আসা, চোখের পাতা পড়ে যাওয়া, তারপরে ঘাড় ভেঙে আসা, মুখ শুকিয়ে যাওয়া, পোশাকের কালো রঙের পোশাক হওয়া যেটা বলি আমরা। এরকম লক্ষণ ছাড়া আরও কিছু লক্ষণ থাকে, কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে, যেগুলো করলে বোঝা যায় যে এটা বিষাক্ত সাপ। এবং বিষাক্ত সাপের কিন্তু একমাত্র চিকিৎসা হচ্ছে অ্যান্টিভেনম। এবং আসার কথা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সদর হাসপাতালে এবং মেডিকেল কলেজগুলোতে কিন্তু অ্যান্টিভেনমের যথেষ্ট সাপ্লাই এবং মজুদ আছে। তাহলে রোগীকে আমরা কী করব? আমরা সময় নষ্ট করব না, রোগীকে আশ্বস্ত করব এবং যত দ্রুত সম্ভব আমরা রোগীকে কিন্তু এই চিকিৎসা কেন্দ্রগুলোতে নিয়ে আসবো। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব সোমবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।